আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলী মানুষের জন্য জানাই শুভেচ্ছা ও শুভকামনা। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের এখন পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে গেছে। এখন রাস্তাঘাটে চলার জন্য ট্রাফিক পুলিশটা নাই, কিন্তু এই ট্রাফিক পুলিশের কার্যক্রমটাকে ভার্সিটির ছেলেমেয়েরা অনেক সুন্দর করে পালন করছে। রাত থেকে ভাড়া দেওয়া লাগছে, বুঝলেন? রাত্রে তো হচ্ছে না, তাহলে এটা বেশি হবে। আপনিও পাহারা দিচ্ছেন? চুরি টাকা দিচ্ছে, এভাবে বাড়ি ছেড়ে জায়গায় সবাই নিয়ে দিচ্ছে, নিয়ে দিচ্ছে। খুব তাড়াতাড়ি পুলিশ প্রশাসন বসে যাবে। ঢাকার দিকে তো পুলিশ অনেক থানায় জয়েন করছে। রাত পেয়েছে 100-200 মতো, তো আপনার থানায় কোনো ই নেই। দেবে, আস্তে আস্তে দেবে। ওরা কিছু দাবি দাবা। আপনার সিআর পেলে গোল কাজ করতে গেলে পরে সিস্টেম করতে গেলে তো 15 দিন 1 মাস লাগে। হ্যাঁ, ওরা থানার বাইরে করছে, অফিসের মতো খুলে কার্যক্রম করতেছে। এই অবস্থা হয়েছে, তো রাতারাতি ঠিক করা সম্ভব না। এটা বাড়ির কাজ, তাদের প্রায় 100 দিন লাগাই দেবে। সরকারি কাজ করতে তো ছাত্রছাত্রীরা যেভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, আসলে অনেক সুন্দর একটা দায়িত্ব পালন করছে। মহৎ উদ্দেশ্য এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। যেখানে আগে 2-3টা পুলিশ দেখতাম যে রোডে কন্ট্রোল করতো, এখানে ছাত্র প্রায় 10 থেকে 15 জন ছাত্রছাত্রী কন্ট্রোল করছে। অবশ্যই তারা ট্রেনিং প্রাপ্ত না, তারপরেও তারা অনেক সুন্দরভাবে এই দায়িত্বগুলো পালন করছে। আমি ব্যক্তিগতভাবে খুশি যে তাদের দায়িত্ব দেখে। তারা এই দায়িত্বটা না পালন করলে পারত, সরকারের উপর একটা চাপ পড়ে যেত। কিন্তু তারা যেহেতু আন্দোলন করে সরকার সমর্থন নিয়ে নতুন সরকার গঠিত করছে, তাদের দায়বদ্ধ থেকে তারা এটা করছে। আর যদি দায়বদ্ধ না থাকতো, তারাও এই কাজটা করতো। কারণ আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি। দেশের জন্য কিছু করতে পারাটাই অনেক বড় বিষয়। এখন বিষয়, অনেক জায়গার পরিবেশগুলো এখনও ফুল কন্ট্রোলের মতন নাই। থানাগুলো ভালোভাবে এখনও অ্যাক্টিভ হয় নাই। থানাগুলো একটু অ্যাক্টিভ হলে একটু ভালো পরিবেশ সৃষ্টি হতো। অনেকে জীবনযাত্রার হুমকি স্বরূপ অনেকে পলায় আছে। কারণ যেহেতু প্রশাসন না থাকলে বাসা বাড়ি নিরাপত্তা অনেক সময় একটু সমস্যা হয়ে যায়।
আজকের তারিখ হচ্ছে 11ই আগস্ট, রোজ রবিবার। প্রথম আলোর কিছু সংবাদ। দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী, পুনর্গঠন ও সংস্কার দাবি। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার। 3 থেকে 4 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, আলহামদুলিল্লাহ। বিসিবির পরিচালকরা আত্মগোপনে যেভাবে চলছে ক্রিকেট, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে দলীয় শাসন অনেকটা আগলে ছিল, যার কারণে সরকার চেঞ্জ হওয়ার পরের থেকে ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকরা আত্মগোপনে চলে গেছে। এই আত্মগোপনে যাওয়ার কারণে ক্রিকেট বোর্ডের একটু ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্রিকেট বোর্ডটা। মাহবুবের আইটি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মিশে গেছে রাজপথে। শেখ হাসিনার পরিণতি থেকে কি দিল্লি শিক্ষা নেবে? বড় ভাই দীপ্ত বললেন, ট্রেড লাইসেন্স এলো কিন্তু মুগ্ধকে আর পাচ্ছি না। আপনারা জানেন, মুগ্ধটা বাংলাদেশের একটা কি বলবো, মুগ্ধ অবশ্য শহীদ হয়েছেন, বীরের মর্যাদা দেওয়া হয়েছে। শহীদ, তার আত্মজীবনী কাহিনী অনেক ভালো, যে সে যুদ্ধের ভিতরে মানুষকে পানি বিতরণ করছে, পানি লাগবে। আসলে একটা ছেলে পানি নিয়ে কীভাবে মানুষের সাহায্য করছে, সে ভিডিওগুলো দেখলে, তার মৃত্যুর খবর শোনার পরে আসলে মানুষের চোখে জল এসে যায়। আর আমাদের আরেকটা বীর আছে, আবু সাইদ। আসলে তার বিশ্বাস ছিল পুলিশ তাকে গুলি করবে না, সে নিরস্ত্র অবস্থায় ছিল। নিরস্ত্র অবস্থায় হাত তুলে বুক বের করে বলল, আত্মসমর্পণের মতো বুক বের করে দিল, আর পুলিশ সেখানে গুলি করল। যাই হোক, আমরা এই নির্মম বর্বরতার জন্য যে দোষী তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনতে চাই, সঠিক বিচারক। তারপর একটা খবর, গোপালগঞ্জ সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। আইন মন্ত্রণালয়ের সভা, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে। বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের পরে এখন নতুন বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের জন্য ওই আইটি স্যারের ওখানে মনে হয়।
বাংলাদেশ প্রতিদিন, উত্তাল উচ্চ আদালত, মহাকাব্যের নায়ক আবু সাইদ, গোপালগঞ্জের সেনা টহল দলের ওপর আন্দোলনের উদ্দেশ্য এখন পূরণ হয়নি। নাহিদ
মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, সংখ্যালঘুর ওপর হামলা চালিয়ে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। 3টি সুইং টেস্টে ট্রাম্প পেয়েছে 4 পয়েন্টে গিয়ে কমলা। আপনারা তো জানেন যে আমেরিকা নির্বাচন হচ্ছে, তার আগে কার জনপ্রিয়তা বেশি? ট্রাম্পের সাথে কমলার যুদ্ধ হচ্ছে এখানে। বাংলাদেশ ইস্যুতে ভারতের মিডিয়ার ভয়াবহ প্রোপাগান্ডা। আসলে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত যে মিডিয়াগুলো যেভাবে প্রচার করে, ভিডিওগুলো অস্থির ভিডিও প্রচার করে, যা মানুষকে ভয়ভীতি ধরিয়ে দেওয়ার মতো। এই হয়ে গেল, এই সেই হয়ে গেল। এরকম তারা সঠিকভাবে তথ্য নিচ্ছে না বা তদন্ত করছে না, তারা কোথা থেকে ফেক নিউজ পেয়ে এগুলো প্রচার করতেছে তারাই ভালো জানে। অন্তর্বর্তীকালীন দুই সরকার, 2 উপদেষ্টার শপথ হবে আজ। কুয়েট ভিসি ও ভিসির পদত্যাগ দাবি। রোদ বৃষ্টিতে সড়কে শিক্ষার্থীরা যেভাবে দায়িত্ব পালন করছে, রোদ ও বৃষ্টিও যেভাবে যাই থাকুক না কেন, তারা তাদের দায়িত্ব পালন করেই যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন আরেকটা প্রতিবেদন হচ্ছে, আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এখন নব্য বিএনপি হতে চেষ্টা করছে। দৈনিক ইত্তেফাক। রাজশাহীতে ক্রেডিট কার্ড থেকে 2 বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের। রাজশাহীতে ক্রেডিট কার্ড থেকে 2 বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের। আহত পুলিশ সদস্যদের দেখতে আজ রাজারবাগ যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন একটা সংবাদ দিচ্ছিল যে 2 উপদেষ্টার শপথ, কিন্তু দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন আছে 3 উপদেষ্টার শপথ দুপুরে। মিয়ানমারে রোহিঙ্গার উপর ড্রোন হামলা, নিহত 200। এটা বিদেশি সংবাদ। ষড়যন্ত্র ফাঁস, জুডিশিয়াল কু বানচাল করল ছাত্ররা। পদোন্নতি চান 25 ক্যাডার বঞ্চিত সচিবরা। প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ রেফাত আহমেদ শপথ আজ। অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী। অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বিসিবি সংস্কারে আসিফের সঙ্গে বসতেছেন ফাইল। Nickname, you want to call it up? যুগান্তর পত্রিকার শিরোনামটা দেখবো এখন। যুগান্তর পত্রিকা কী শিরোনাম করছে আজকে? ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, 4 কর্মকর্তা গুলিবিদ্ধ। ঢাকার বিভিন্ন মর্গে পড়ে আছে লাশ, নিচ্ছে না কেউ। আত্মগোপনে বিসিবির কর্মকর্তারা, দেশে ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে? নতুন প্রধান বিচারপতি কে? এই সৈয়দ রেফাত আহমেদ। এবার ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ। আহত 20 সদস্যদের দেখতে রাজারবাগে যাচ্ছেন ষষ্ঠ উপদেষ্টা। ইসলামপন্থীদের যারা জঙ্গি বলে গালি দেয় তাদের যে বার্তা দিলেন শেখ আহমাদুল্লাহ। একাদশে ভর্তির 4র্থ ধাপের আবেদন শুরু আজ। পালিয়েছেন 90 মন্ত্রী এমপি। সাইডে বাংলাদেশ কোনো ভেদাভেদ নেই। যুগান্তর পত্রিকার শিরোনামটা দেখবো এখন। যুগান্তর পত্রিকা কী শিরোনাম করছে আজকে? ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, 4 কর্মকর্তা গুলিবিদ্ধ। ঢাকার বিভিন্ন মর্গে পড়ে আছে লাশ, নিচ্ছে না কেউ। আত্মগোপনে বিসিবির কর্মকর্তারা, দেশে ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে? নতুন প্রধান বিচারপতি কে? এই সৈয়দ রেফাত আহমেদ। এবার ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ। আহত 20 সদস্যদের দেখতে রাজারবাগে যাচ্ছেন ষষ্ঠ উপদেষ্টা। ইসলামপন্থীদের যারা জঙ্গি বলে গালি দেয় তাদের যে বার্তা দিলেন শেখ আহমাদুল্লাহ।
একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু আজ। পালিয়েছেন 90 মন্ত্রী এমপি। আবু সাঈদের বাংলাদেশ কোনো ভেদাভেদ নেই। হ্যালো গাইস, আজকে দেখব মানব জামিয়া হেডলাইনগুলো। ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আসিফ মাহমুদ, যতদিন দরকার ততদিনই থাকব। মার্কিন নির্বাচন জরিপের ফলাফলে 3 আসনে ট্রাম্পকে পিছনে ফেলেছেন কমলা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, 4 কর্মকর্তা গুলিবিদ্ধ। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে উদ্যোগ দিয়েছে ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইরানের বিরুদ্ধে রিপাবলিকান নথি হ্যাকিংয়ের অভিযোগ ট্রাম্পের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে, যে বাংলাদেশের নিয়ে অনেক মিথ্যা গুজব হচ্ছে। ব্যাংক থেকে 2 লাখ টাকা বেশি তোলা যাবে না এখন। নতুন প্রধান বিচারপতির শপথ আজ। শান্ত হয়ে আসছে দেশ, আলহামদুলিল্লাহ শান্ত হয়ে যাক। আবু সাঈদের বাড়িতে আপ্লুত প্রধান উপদেষ্টা। আরেকটা হেডলাইন, পদত্যাগের হিড়িক।
ইসলামাবাদে পৌঁছেছেন মুশফিকরা। রাজনীতিবিদদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারনেট শাটডাউনে জড়িত বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিলেন উপদেষ্টা নাহিদ, অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, কোটা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার সকালে সচিবালয় কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নাহিদ বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে, তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ার মানবাধিকার লঙ্ঘন ঘটিত হয়েছে। তিনি বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পিছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা করব। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে যুগান্তরে নতুন বেলা 3টার দিকে যুগান্তরে আপডেট আসছে। যুগান্ত পত্রিকা, হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। প্রথম কর্মদিবসে যে 3 সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা, 3টা ভালো সিদ্ধান্ত নিছে প্রথম কর্মদিবসে। যুগান্তে একটা কন্টেন্ট, পরাজয় মেনে নিলেন শেখ হাসিনা। পরাজয় মেনে নিলেন শেখ হাসিনা, এটা একটু পড়ে দেখি। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গবন্ধু থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সেই সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে টানা 15.5 বছরে একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটল। 2008 সালের ডিসেম্বর নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি দেননি। বাপনের জায়গায় বিসিবিতে আসছে কে, যা জানালেন ক্রীড়া উপদেষ্টা।
আসলে পাপনের জায়গায় এখন বিসিবি প্রেসিডেন্ট ছিলেন পাপন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বিসিবিতে আসছে না বোর্ডের দায়িত্ব থাকা আওয়ামী লীগ সমর্থিত কর্মব্যক্তিরা স্বাভাবিকভাবে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বোর্ড প্রধান ও একাধিক কর্মকর্তা ছাড়া কীভাবে এগোবে দেশের ক্রিকেট। এসব নিয়ে আজ গণমাধ্যমে কথা বললেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপনের জায়গায় কাকে বসানো যায় সে সম্পর্কে কথা বলছেন তিনি। বিসিবিতে না আসা বর্তমান বোর্ড প্রধান পাপনের ভবিষ্যৎ কী সে সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। মানে বিসিবি সভাপতি হিসাবে পাপন স্যার যদি থাকেন তাহলে উনি দায়িত্ব পালন করবেন। উনি যদি পদত্যাগ না করলে ওই জায়গায় তার বর্তমানে সাময়িকভাবে কাউকে বসানো যায় কি না, কারণ জোর করে ওখানে কাউকে বসানো যাবে না, বসালে আবার এটা ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞায় পড়বে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ক্ষতির সম্মুখীন হবে। এটা হচ্ছে আইসিসির নিয়ম, আইসিসি থেকেই করা। রিজভী সাহেব বলছেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি মহল। রিজভী পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন হাসিনা। পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে। এটা কার্যকরী সিদ্ধান্ত মনে হয়, কারণ আমিও চাই পুলিশ সদস্যরা আপনারা কাজে যোগদান করুন, সুন্দরভাবে কাজ করুন। চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তিগুলো সবাইকে মেনে নিতে হবে। এটা ভুল ভ্রান্তি হিসাবে আমরা দেখব। আমরা চাই দেশ সুন্দর দেশ গড়ে উঠুক, আপনারা কাজে ফিরে আসুন, দেশটাকে আবার সুন্দর করে সাজান। যেই বসুক না কেন, যেই ক্ষমতা আসুক না কেন, যেই পরিচালনা করে না কেন, আপনারা আপনাদের নিজের বিবেক দিয়েও মাঝে মাঝে কাজ করবেন। ওপর মহল থেকে নির্দেশ আসলেই যে আপনারা গুলি করতে হবে এটা ঠিক না। আপনারা আপনাদের বিবেক আছে, আপনাদের সামনে যদি আপনার সন্তান থাকতো তাহলে কি আপনার নির্দেশ আসার সাথে সাথেই কি গুলি করতেন? দাবি কথাটা আপনাদের পরে রেখে দিলাম, আপনারা সিদ্ধান্ত নেবেন। তবে আমার মতে আপনারা যোগদান করুন, আস্তে আস্তে ইনশাল্লাহ সব পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। আহত শিক্ষার্থী দেখতে ডামেক হাসপাতাল। রিজভী শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। আজকে প্রধান বিচারপতি সাহেব শপথ নিলেন। রাজনীতিবিদদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার পতনের স্বস্তিতে ফের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। আবার রেমিটেন্স প্রবাসী ভাইরা অনেক দায়িত্ব পালন করেছেন, তারা এখন আবার রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে। রেমিটেন্সের পরে দেশটা আসলে অনেক রেমিটেন্সটাই আমাদের দেশটাকে পারবে উন্নতির শিখরে নিয়ে যেতে। কারণ দেশের রিজার্ভ যদি কম থাকে তাহলে দেশের অর্থনীতিটা ভেঙে পড়ে, আর রিজার্ভটাই আমাদের বেশিরভাগই আসে রেমিটেন্স থেকে আর গার্মেন্টস থেকে, এই দুটো শাখা থেকে বেশি আসে। অবশ্যই আউটসোর্সিংয়ে আমাদের অনেক প্রাণপ্রিয় ভাই বোনেরা আউটসোর্সিং কাজ করেন, তারাও রেমিটেন্সের জন্য অনেক অবদান রাখেন, অস্বীকার করি না, তাদেরও শুভকামনা। মোট কথা দেশের জন্য উন্নয়নের জন্য যারা যারা কাজ করবেন তাদের প্রতি রইল শুভকামনা। সবাই একসঙ্গে কাজ করুন।
বাংলাদেশের নৌবাহিনীতে চাকরির সুযোগ এইচএসসি পাশেই আবেদন। পুলিশ ট্রেনিং সেন্টারেও চাকরির সুযোগ। এখন মোটামুটি কয়েকটা চাকরির জন্য আবেদন হয়তো বের হবে, সবাই চেষ্টা করবেন। ভালো একটা নিউজ। শিক্ষার্থীদের সঙ্গে সড়ক নিয়ন্ত্রণে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন ভাইকে মাঝে মাঝে দেখা যায় সড়ক দুর্ঘটনার জন্য যে আন্দোলনটা হয়েছিল আমাদের সড়ক আন্দোলন, সেই আন্দোলনে ইলিয়াস কাঞ্চন ভাই বেশ ভূমিকা পালন করেছিল। ভালো একটা সড়ক চাই সেই আন্দোলনে জড়িত ছিলেন। এখন ছাত্রদের সাথে উনি আবার সড়ক নিয়ন্ত্রণে ইলিয়াস কাঞ্চন ভাই জড়িয়ে পড়ছেন। আসলে অনেক এদিকে অনেক অ্যাক্টিভ থাকে। পালিয়েছেন 90 মন্ত্রী এমপি। প্রথম আলো নতুন আপডেট কি আসছে? ইসলামী ব্যাংকের দুই পক্ষে কর্মীদের মধ্যে সংঘর্ষ। ইসলামী ব্যাংকের দুই পক্ষে কর্মীদের মধ্যে সংঘর্ষ। পুলিশ চলবে কমিশনের অধীনে, প্রাণঘাতী অস্ত্র দেওয়া ঠিক হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ চলবে কমিশনের অধীনে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। দ্য প্রিন্টের প্রতিবেদন। নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন। ছাত্ররা আন্দোলন করে মূলত করলো, যুক্তরাষ্ট্র কী আসলো সেটা আমিও জানি না। যাই হোক, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করছিল গোপালগঞ্জে। জীবনে আর কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হওয়ার ঘোষণা লতিফ সিদ্দিকী। রশিদের বলে 5 বলে 5 ছক্কা মারলেন পোলার্ড। পোলার্ড অনেক স্ট্রং, হাতে হিট আছে, হিটস ব্যাটসম্যান। তার সামনে অনেক বলারই তিনি নাজেহাল করে ছাড়েন। একসময় গিলক্রিস্ট, তারপর গেইল খুব ভালো মাপের ছিল। এখন তারা তো অনেকে অবসর নিয়েছে এবং ওদের খেলা দেখা যায় না। পুরাতন দিনের খেলাগুলো দেখতে গেলে অনেক সময় পাওয়া যায়।
বিটিআরসিতে বিক্ষোভ, চেয়ারম্যানের পদত্যাগ দাবি। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কার। ভালো উদ্যোগ। নেতাকর্মীরা যদি খারাপ কাজ করে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ভালো কাজ যারা করবে তাদেরকে নিয়েই দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। সুন্দর সুন্দর সোনালী বাংলাদেশ গড়তে চাই। একটা নিউজ পড়তে চাই। গাজায় ইসরায়েল হামলা নিয়ে আবার মুখ খুললেন কমলা হ্যারিস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি বিদ্যালয়ে গতকাল শনিবার ইসরায়েলের বিমান হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। বিদ্যালয়টিতে ইসরায়েলের 2000 পাউন্ডের 3টা বোমা ফেলে, এক একটা 2000 পাউন্ডের। এতে ওই ভবনে 70 জনের বেশি নিহত হন বলে একটি হাসপাতালের পরিচালক বিবিসিকে জানান। বিদ্যালয়টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এই হামলা প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, গাজায় আরেকবার অনেক বেসামরিক লোকের প্রাণহানি ঘটল। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি সইয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। হামাসকে মোকাবেলা করার অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তার। অনেক সুন্দর কথা বলছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেন, হামলার শিকার আল তাবাইন বিদ্যালয় হামাস ও ইসলামিক জিহাদের স্থাপনা হিসাবে ব্যবহার হয়েছিল। তবে ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাস এ দাবি নাকচ করে দিয়েছে। যাই হোক, বিরোধীদের আলোচনার প্রস্তাবে রাজি নন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান, সেনাদের দিয়েছে প্রশিক্ষণ। ইরান হঠাৎ করে অনেক শক্তিশালী হয়ে উঠল। কিন্তু যুদ্ধ জড়ানোটা ঠিক না। যুদ্ধ সব দিক থেকে বন্ধ করা উচিত। যুদ্ধ কোনো দেশের জন্য শুভকার বয়ে আনে না। শান্তি প্রতিষ্ঠা করা দরকার। পৃথিবীতে অশান্তি চলছে, একটু ঘরে ঘরে যুদ্ধ, এরকম একটা অবস্থা। ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্দান, পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি। যাক, পররাষ্ট্রমন্ত্রী অনেক ভালো একটা হুঁশিয়ারি দিয়েছেন। তার দেশটাকে নিয়ে ছেলে খেলা যাতে না হয়, কেউ যেন তার দেশে এসে ঘাঁটি স্থাপন না করে কাউকে হামলা না করতে পারে। কারণ ঘাঁটি স্থাপন করে যখন হামলা করবে তখন ওই দেশটা তাকে সাপোর্ট করছে। আর
দুই দলের ভিতরে পড়ে তার দেশটাই ক্ষতি হবে বেশি। নিরপেক্ষ থাকুক, শান্তি স্থাপন করুক, ধ্বংস থেকে সরে আসো। রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করেন জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট। দীর্ঘদিন যাবৎ যুদ্ধ হচ্ছে, আসলে যুদ্ধটা মীমাংসার কোনো উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও কোনো ফল আসে না। অনেক রকমের অনেকে এসে উদ্যোগ গ্রহণ করছে। তুরস্কের প্রেসিডেন্টও এসে অনেক চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট আমাকে ভালো লাগে, কিন্তু কাজে ঠিকমতো কাজে লাগাতে পারিনি বা কাজ হয়ে উঠতে পারিনি। ইসলামী ব্যাংকের দখল নিয়ে গোলাগুলিতে যারা জড়িত তাদের ছাড়া হবে না অর্থ উপদেষ্টা। ভালো কথা। আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের পদত্যাগ। আসলে এখন দেশ জুড়ে খালি পদত্যাগ। দীর্ঘদিন যাবৎ যারা যে পর্যায়ে ছিল, আসলে ছেড়ে দিয়ে দেখুক ছাত্র জনতারা কী চায়, পারে কিনা তারা দেশটাকে উন্নতি করতে। তারা যদি তাদের এতদিন তো অনেক শাসন দেখলাম, বিএনপি, তারপরে আওয়ামী লীগ সরকার, জাতীয় পার্টি সরকার, অনেক রকম দেখলাম। আর ছাত্র জনতা একটাবার সুযোগ নিয়ে দেখুক দেশটাকে কীভাবে সাজাতে পারে। আমরা একটু দেখি, আমরা একটু সাহায্য সহযোগিতা করি। পদে যারা যারা আছে বসে, তারা পদে যদি মনে করে তারা স্বৈরাচারী মতন কাজ করেছে, তাহলে তারা সরে যাক। কারণ কোনো কিছু চিরস্থায়ী নয়। আমিও চিরস্থায়ী নয়, আপনিও চিরস্থায়ী নয়। আমরা আজ আছি, কাল চলে যাব। আমরা 2 দিনের অতিথি। এই 2 দিনের অতীতে আমরা যেন আমাদের কার্যক্রমকে বিদায় না ফেলে। আমরা অনেক দিন থাকলাম একটা পোস্টে, সেখান থেকে যখন দাবি উঠছে তখন আমরা সরে যাই। তারপর যারা আসিতে চায় এই জায়গায়, সেই জায়গায় বসতে চায়, তাদেরকে স্বাগত জানিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। দেখি দেশটা কিছু করা যায় কিনা। আমার বিশ্বাস, যদি মন থেকে কেউ দেশকে ভালোবেসে এবং দেশের জন্য কাজ করতে চায়, তাহলে দেশের উন্নতি সম্ভব। দেশের জন্য ভালোবেসে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাইলে দেশের উন্নয়ন ইনশাল্লাহ আসবে। কিন্তু সবাইকে সমৃদ্ধ থাকতে হবে। একজন দেশের এক সাইড দিয়ে অমূল্যায়ন করতে থাকবে, আরেকজন দেশের জন্য উন্নয়ন করতে থাকবে। এতে করে ভারসাম্য রক্ষাটা হবে, কিন্তু দেশের উন্নয়নটা হবে না। এই জন্য সবাই যদি করে, তাহলে দেশের উন্নয়নটা হবে না। একটা সরকারই আমরা একটু বসে দেখি যে সরকারটা কীভাবে দেশটাকে পরিচালনা করতে পারে। দেখি, খারাপ তো লাগছে না। ছাত্রছাত্রীরা যেভাবে রোডগুলো ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ে পালন করছে, খারাপ লাগছে? কোথাও কি কোনো বাধা সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, তাদেরকে ট্রেনিং প্রাপ্ত না হয়ে তারা যেটুকু করছে তা কি কম? অনেক বেশি। রোদ বৃষ্টি তারা উপেক্ষা করে তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব তারা পালন করুক, দেখি তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারে। আজকের তারা ছাত্র, আগামী দিন তারা ছাত্রের দেশের ভবিষ্যৎ। তারাই তো দেশটাকে পরিচালনা করবে। এখন তারা চাইছে না, আপনারা সরে যান। যাদের চাইছে না তারা আপনারা সরে যান। আপনারা অনেক দিন তো থাকলেন, এখন নতুনরা আসুক, নতুনদের দেখেন তারাই সে কী করে। যদি পারেন তাদের পাশে থেকে সংশোধন করার চেষ্টা করেন। তারা ভুল কিছু করলে
তাদেরকে পথটা দেখা দিতে পারেন, তাতে করে তাদের পথ চলাটা একটু সহজ হতে পারে। মোট করে দেশটা আরও একটু বেশি উন্নতের দিকে চলে যাবে যদি সাহায্য সহযোগিতা পায় এবং একটা উন্নয়নশীল, বাস্তবে উন্নয়নশীল একটা দেশে পরিণত হবে। আমাদের মাথা পিছু ঋণের পরিমাণ অনেক বেশি, অনেক বেশি। আমরা একটা শিশু জন্মগ্রহণ করার পরে সে ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, এই ঋণটা অনেক বেশি। যদি দেশটা উন্নত হয়ে টাকার মানটা বেড়ে যে যদি আমাদের উন্নতি হয়, হোক, আমরা একটু ওয়েট করি, দেখি তারা কতটুকু কাজ করতে পারে। তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। খবরে অধিকাংশ খবরেই সব এরকমই। মানব জমিনের একটা খবর পড়ে দেখা যায়, মানব জমিন একটা জিনিস দেখেন, মানব জমিনে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলছেন আমি পদত্যাগ করেছি। আবার এই পদত্যাগটা নিয়ে দেখেন জয় সাহেব, উনিও অনেক রকম কথা বলছেন। একবার বলছেন দেশে পালিয়ে এসেছে, পদত্যাগ করিনি, এখনও প্রধানমন্ত্রী, আমি রাজনীতি করব, আসেন বিএনপির সাথে বসি, তো কথা বলতেছেন। সঠিকভাবে একটা ইনফরমেশান নিয়ে একটা কিছু বলুন। আপনারা হচ্ছে মূল্যবান ব্যক্তি, আপনাদের কথাগুলো আমরা শুনি, আমরা দেখি আপনাদের কথাবার্তাগুলো, আপনাদের আচার ব্যবহারগুলো আমরা দেখি, বোঝার চেষ্টা করি। আপনারা যদি এক এক সময় এক এক রকম বলেন তাহলে আমাদের কাছে সেটা কুয়াশার মতো লাগে যায়, আমরা বুঝতে পাই না আপনি আসলে কোনটা বলতে যাচ্ছেন, কী বোঝাতে চাচ্ছেন। এজন্য আপনারা যেটা বলবেন আমাদেরকে, আমরা সেটা শুনি। সঠিকটা বললে আমরা সঠিকটা শুনব। 9 বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ। 9টা বছর পরে তিনি দেশে ফিরলেন। মানব জমিনে একটা কন্টেন্ট আছে, কোটা আন্দোলন দমন করতে গিয়ে 42 পুলিশ নিহত, আইজিপি। আসলে এই সংখ্যাটা কত এখনও আমি সঠিক জানি না। এক একটা পত্রিকায়, এক একটা মাধ্যমে, একটা বেসরকারিভাবে এক একটা রিপোর্ট পাচ্ছি। যাই হোক, সংখ্যাটা কম হলে ভালো। পুলিশ প্রশাসন, আমরা কখনো পুলিশ প্রশাসনকে ঘৃণা করি না। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে কাজগুলো সঠিকভাবে করুন।